বিএনপি কি সত্যি সত্যি কুলহারা হয়ে গেল? সাংবাদিক মাসুদ কামালের ভাষায় মাইনকা চিপায় পড়ে গেল? এরকম বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে কিছু কথা বলবো। আপনারা সবাই অবহিত আছেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে একটি সহিংস আন্দোলনের মধ্য থেকে সরিয়ে দেওয়ার পরে ক্ষমতায় যাবার যে প্রতিযোগিতা হয়েছে, সেই প্রতিযোগিতায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অনেক কিছু ছাড় দিয়ে এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে আপোস করে কে দ্রুত ক্ষমতায় যাবে এই কম্পিটিশন হচ্ছে। আমি বেশ কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলেছিলাম, বিএনপি ক্ষমতার কাছাকাছি যেও এখন যোজন যোজন দূরে। এটা নিয়ে বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষীরা কর্মীরা নানা রকম বিরূপ মন্তব্য করেছিলেন। আমি সেখানে বিভিন্ন সমীকরণ মেরুকরণের তথ্য উপাত্ত দিয়ে কথা বলেছিলাম। এখন কি পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে? বিএনপি নেতার বাড়ি ঘেরাও করে অস্ত্র উদ্ধারের অভিযানের খবর ফলাও করে সমস্ত গণমাধ্যমে এসেছে। বিএনপির একজন কম্পারেটিভলি ক্লিন ইমেজের নেতা, সাবেক প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর একজন গুরুত্বপূর্ণ নেতা, সাবেক মন্ত্রী, তাকেও জানিয়ে দেওয়া হয়েছে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ব্যাপারে গোপনে নিষেধাজ্ঞা দেওয়া আছে। দুই মন্ত্রীর এই পরিস্থিতি। আরো বেশ কিছু নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন নানা অজুহাতে। অভিযোগ রয়েছে যে সকল অজুহাতে গ্রেপ্তার করা হয়েছে এর অনেকটাই নাকি সঠিক না, বানোয়াট। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে খুব শিগগিরই বিএনপির তৈরি করা অপারেশন ক্লিন হার্টের মতো অঘোষিত আরেকটি অপারেশন শুরু হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশনের কোনো নতুন অবকাশ নাই, কারণ অপারেশন ডেভিল হার্টের নামে ডেভিল হার্ট বিভিন্ন রকম অজুহাতে বিভিন্ন রকম ভাবে হয়েছে, চলছে। বিএনপি একটু ফুরফুরে মেজাজে ছিল, ভাবটা যেন ক্ষমতায়, এবং শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর তো তেমনটাই আচরণ করেছে বিএনপি। রাস্তাঘাট, হাট বাজার, বাসের স্ট্যান্ড থেকে শুরু করে ইজারা, বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নিং বডি নানাভাবে দখল করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্সের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, নানাভাবে মব সন্ত্রাস করে চাঁদাবাজি করা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা, এমন অনেকগুলো ঘটনা বিএনপি করার কারণে জনগণের কাছে একটা মেসেজ চলে গেছে, যে মেসেজটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর। মেসেজটা এরকম, ক্ষমতায় আসার পূর্বে এই অবস্থা, ক্ষমতায় আসলে কি করবে। সে কারণে আন্দোলন হয় ক্ষমতাসীনদের ক্ষমতাচ্যুত করার জন্য, আর বিএনপির বিরুদ্ধে জনগণের ভিতরে আন্দোলন হয়েছে ক্ষমতায় যাতে যেতে না পারে, সেজন্য ভিতরে ভেতরে আন্দোলন অনেক জায়গায় বহিঃপ্রকাশ হয়ে গেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাত এবং বিএনপির দুইটা শাখায় দুই রকম ধরনের তারা ছিল এক সময়। সেটা পাল্টে গিয়ে হলো এমন, জামাত এবং এনসিপি প্রচন্ড প্রচার শুরু করে দিল। তাদের ভাষায় এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে বসাবার জন্য আন্দোলন করিনি। কেউ কেউ স্লোগান দিল, টাকা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। পাথর দিয়ে প্রস্তর যুগের নির্মমতাকে বেশ ফোকাসে নিয়ে আসা হয়েছিল। এই ঘটনা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশে, আমার নিজ জেলা পিরোজপুরে যে বর্বরতা, নৃশংসতা, নারকীয়তা, লুটপাট, চাঁদাবাজি হয়েছে, সে দায়ও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমার নিজের বাড়ি প্রকাশ্যে থানা সদরে লুটপাট করে বড় বড় পরিবহনে করে নিয়ে যারা গিয়েছেন, আমার বাড়িতে, বাড়ির পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় সমস্ত মনিটর করা রয়েছে। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার বাড়ি পুলিশের উপস্থিতিতে
লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া এবং ভাঙচুর করে শেষ পর্যন্ত গ্রিল খুলে নেওয়া। আমার আর এক ভাইয়ের বাড়ি দখল করে সেখানে এখন বিএনপির লোকেরা বসবাস করছে। আমার জেলা সদরে জেলা আওয়ামী লীগের সভাপতি, দুইবারের সাবেক এমপি, তার নিজের বাড়ি, তার ছোট ভাই পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, তার বাড়ি, তাদের অপর ভাইয়ের বাড়ি জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের বাড়ি, জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বাড়ি থেকে শুরু করে এমন নৈরাজ্যকর ভাবে লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে নৃশংস বর্বরতা দেখানো হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, পাকিস্তান আমলেও এমন বর্বরতা দেখা যায়নি। এখন ডিজিটাল যুগ, যারা যারা এসব করেছেন সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহে রয়েছে, প্রয়োজনের সময় সেটা হয়তো ব্যবহৃত হবে। তার চেয়ে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হল সরকারের 3টি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এই সমস্ত ঘটনার উপরে রিপোর্ট করে রেখেছে। সেই রিপোর্টে ভয়ঙ্কর সব তথ্য এবং বাস্তব তথ্য ফুটে উঠেছে। হয়তো এখন অ্যাকশন হবে না, কিছুদিন পরে হবে, না হয় আর কিছুদিন পরে হবে। একটা গল্প বলি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের এক গুরুত্বপূর্ণ নেতা, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাকে বলছিলেন, আমরা তো এখন ক্ষমতায়, আমাদের পিছনে কেন এনএসআই, ডিজিএফআই ইত্যাদি ইত্যাদি এর লেগে আছে। উনি বলেছিলেন, ওদের কাজ ওরা করবে, এখন তোমরা ক্ষমতায় আছো, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, সময় মতো গুলো ব্যবহৃত হবে। যারা নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপি, জামাত, এনসিপি করেছেন, তাদের সমস্ত তথ্যপত্র শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে আছে তাই নয়, সরকারি গোয়েন্দা সংস্থা সে রিপোর্টগুলো সাবমিট করে রাখছে। আমার একটা রিপোর্ট দেখার সুযোগ হয়েছে গোয়েন্দা সংস্থার, বেশ বেদনার্ত হৃদয়ে দেখলেও আমি খুব খুশি হয়েছি যে ভয়ঙ্কর সব তথ্য উঠেছে। কিভাবে চাঁদা আদায় করা হয়, চাঁদা কিভাবে ভাগ করা হয়, কিভাবে মামলা দেওয়া হচ্ছে, কোন কর্মকর্তা জামাতের সম্ভাব্য প্রার্থী, বিএনপির সম্ভাব্য প্রার্থী, জামাত বিএনপির কোন কোন নেতা থানায় তদবির করতেছেন, কোন কোন নাম ঢুকাতে হবে, এ সকল বিষয়গুলো সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যাই হোক, সেটা আরেকটি প্রসঙ্গ। আমি মূল যে কথায় আসছিলাম, এনসিপির মতো সংগঠন বলছে কামিন নামায় সই করেছেন, সরা পড়েছেন, বাসর করবেন না কেন। বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে গেছে, এমন নিকৃষ্টভাবে এত নিম্নমানের উদাহরণ দিয়ে বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। জামাত ইসলাম পরিষ্কারভাবে বলে দিয়েছে এটা হবে না, এটা হবে, এটা হবে। ক্ষমতাসীনদের দল অর্থাৎ ইউনূসের দল, তারা জোট পাকিয়ে কিভাবে নির্বাচন পিছানো যায়, কিভাবে অস্থিতিশীলতা দেখিয়ে বলে এখন নির্বাচনের পরিস্থিতি নাই, করা যাবে না, সব কিন্তু মেটিকুলাস ডিজাইনে করা হচ্ছে। তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা তারা ঠিকঠাক মতো করছেন। বিএনপি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য কোন বিদেশ থেকে আনা ভাড়াটিয়া ডক্টর আলী রিয়াজ যে বাংলাদেশের নাগরিকই না, তার পিছনে গিয়ে ধর্ণা দেয় বড় ব্যাগ নিয়ে সালাউদ্দিন সাহেব সহ অন্যান্যরা। মাহমুদুর রহমান মান্নাদের মতো পরিচ্ছন্ন রাজনীতিক ব্যক্তিরা, টকশোতে গিয়ে কথা বলা জুনায়েদ সাকিরা, তাত্ত্বিক কথা বলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকরা সহ অন্যান্যরা সবাই ধর্ণা দিয়েছে কার কাছে? আমেরিকা থেকে আসা এক লোক যে বাংলাদেশের প্রিয় জন্মভূমির নাগরিকত্ব ছেড়ে চলে গেছে, তার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, আমাদের এই দয়াটা শোনেন, আমাকে এইটা শোনেন, এইটা রাখেন প্লিজ, এইটা নোট অফ ডিসেন্ট। কি করুণা ভিক্ষা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। শেষ রক্ষা হলো না। এখন বিএনপি বলছে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা নাকি প্রতারণার শিকার। প্রতারণার শিকার সেদিনই হয়েছেন যেদিন অবৈধ ক্ষমতা দখলদারকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন। প্রতারণার শিকারের কথা মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছেন।
আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তিনি। এখন একুল অকুল দুকুল হারানো অবস্থা তাদের, কুলহারা কলঙ্কিনীর মতো হয়ে গেছেন, মাইনকা চিপায় পড়ছেন। বিএনপিকে ন্যূনতম ছাড় জামাত এবং ইউনূস দেবে না। এনসিপি জামাতের তৈরি করা সংগঠন, কারাগারে থাকা অবস্থায় জামাতের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক এমপি গোলাম মাওলা রনিকে বলেছিলেন, ওই নাহিদ অর্থাৎ জামাত এনসিপির প্রধান ও আমাদের তৈরি, আমরাই তাকে গ্রহণ করেছি। বিবিসির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেব পরিষ্কারভাবে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা ছিল জামাত শিবিরের আন্দোলন, আমরা নামটা ব্যবহার করিনি, তাহলে ওই বাম ধারার কিছু লোক টোকেদের রিজার্ভেশন আছে, ঝামেলা করবে, এই জন্য আমরাই করেছি। ইউনূস বলেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মেটিকুলাস ডিজাইনে সবকিছু করেছি, এটা হঠাৎ কিছু না। জামাতের ইউরোপের মুখপাত্র রব মোল্লা সাহেব ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বড় ক্রেডিট ডক্টর ইউনূসের। জানতে চাইলেন সঞ্চালক, কেন, কিভাবে? বললেন, লবিস্ট ফার্ম নিয়োগ করা, লবিস্ট ফার্মের সমস্ত টাকা পয়সা দেওয়া, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্ব শক্তিকে কাজে লাগানো, বাংলাদেশে টাকা পয়সা দেওয়া, এটা ডক্টর ইউনূস দিয়েছেন। এই কথাগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন। তথাকথিত প্রগতিশীলরা বলতেন, না না, এগুলো হচ্ছে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য একটা অজুহাত। হিসাব মিলেছে, শেখ হাসিনা কোনো আপোষ করতে চাননি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো দিয়ে মুসলিকা দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। দ্রুতগতিতে ক্ষমতায় যেতে অনেক ছাড় বিএনপি দিয়েছেন। লন্ডনে ইউনূস এলে তার সঙ্গে গোপন বৈঠক করার পরে বিএনপির যারা একটু সোচ্চার ছিলেন, গয়েশ্বর রায়, মির্জা আব্বাস সহ সবার মুখে কস্টেপ মেরে দিয়েছেন তারেক রহমান, কোনো কথা বলবেন না। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাইনাস করে জিয়া পরিবারের আত্মীয় এবং ক্ষমতার প্রভাবান্বিত সালাউদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন সবকিছু দেখভাল করার। কদিন আগে দেখলাম ডক্টর মঈন খান কি যেন বলতে চাচ্ছিলেন সাংবাদিকদের, সালাউদ্দিন সাহেব তাকে থামিয়ে দিয়ে নিজেই বললেন। এখন সেই সালাউদ্দিনই বলছেন যে আমাদের স্বাক্ষর করা কাগজ সরিয়ে ফেলা হয়েছে। বিএনপিকে মাইনাস করা হবে, শুধু মাইনাস না, মাইনাসের সর্বশেষ সীমায় নিয়ে যাওয়া হবে। এক হলো শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর লুটপাট, ভয়ঙ্কর নৈরাজ্য, সহিংসতা, মব সন্ত্রাসের কারণে বিএনপি জনগণের কাছে অপমানিত হয়ে গেছে, আর দ্রুততার সঙ্গে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার পথে বিষাক্ত কাঁটা বসিয়ে দিয়েছে তাদের একসময়ের আপনজন জামাত, এনসিপি। তাদের ফাঁদে পা দিয়ে বিএনপি এখন সবকুল হারা অবস্থায়, এবং এটা আরো দৃশ্যমান হবে খুব শিগগিরই। আজ আমি যাদের সামনে এই কথা বলছি তারা দেখবেন আমার এই অ্যানালাইসিসের যে সকল ভিত্তি আছে সেই ভিত্তি স্বল্প এই ভিডিও কন্টেন্টসে বলা সম্ভব নয়, তবে আমি নিশ্চিতভাবে আপনাদের তথ্য দিচ্ছি। বিএনপিকে রাস্তায় বিষাক্ত কাঁটাবিদ্ধ অবস্থার ভিতরে ফেলার জন্য যা কিছু করার দরকার সে ব্যবস্থা পরিকল্পিতভাবে একটা সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্য থেকে অন আফটার অ্যানাদার করা হচ্ছে। ক্ষমতায় চলে গেছিলেন না বিএনপি, পল্টনের সভায় শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর বলা হয়েছিল না খুব শিগগিরই তারেক রহমান আসবেন, এখানে বক্তব্য রাখবেন। তারেক রহমান এসেছেন, আসেন নাই, তার কাছে হয়তো অনেক তথ্য আছে। তারপর তিনি অনেক ছাড় দিয়ে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসগুলোয় বসতে স্বপ্নবিলাসী হয়েছিলেন। কিন্তু রাজনীতিতে বিএনপি এত অপরিপক্ক যে এখন বিএনপি ক্ষমতা তো দূরের কথা, বিরোধী দলে থাকবে কিনা সে বিষয়টা নিয়েও তাদের
ভেতরের প্রতিপক্ষ যারা, জামাত, এনসিপি, ইউনূস এবং অন্যান্যরা, সেটাই তারা এখন বিবেচনা করছে। আর সেই জায়গায় মানুষ এখন বলা শুরু করছে আওয়ামী লীগে ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল। বোঝা গেল বিষয়টি। ধৈর্য ধরুন, আরো অনেক কিছু বিস্ময়কর দেখার জন্য। প্রিয় সুধী, প্রীতীয় শুভেচ্ছা নিবেন। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা সাম্প্রতিক যুগান্তরে একটি খবর দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য বলি, ওই যুগান্তরের খবরটিতে বলেছে যে বাংলাদেশে আসন্ন যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে বলে কথা রয়েছে, সেই নির্বাচনটি নানাবিধ কারণে 2 মাস পিছনে যেতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারিতে না হয়ে সেটি মার্চ এবং এপ্রিলে চলে যেতে পারে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর প্রথমে বলেছিলেন যে 2024 সালের মাঝামাঝিতে নির্বাচনটি হবে, কিন্তু লন্ডনে এসে জনাব তারেক রহমানের সাথে একটি মিটিং করলেন। সেই মিটিংয়ের পর তিনি সিদ্ধান্ত দিলেন যে এটি 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ হতে পারে এবং হবে। এমনটাই ছিল, কারণ ফেব্রুয়ারির 14 তারিখ থেকে সম্ভবত ঈদ, রোজা, সেহেতু রোজার আগেই নির্বাচনটি হওয়ার কথা ছিল। কিন্তু এখন যেহেতু আপনারা শুনছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে নয়, আরো 2 মাস পিছাতে পারে, এর কারণ কি? এবং যদি এই পিছানো হয় তাহলে এটা কি ফেব্রুয়ারি থেকে আরো একটু বেশি পিছাবে নাকি আরো একটু কম পিছাবে? সেই বিষয়টিও একটি ভাবনার বিষয়। মূল বিষয়টি হচ্ছে, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা রয়েছে, জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন, তারা সহ সবাই এক বাক্যে একটি কথা ডক্টর ইউনূসকে নোট দিয়ে বলে দিয়েছেন, যেটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডক্টর ইউনূসের কাছে গিয়ে পৌঁছেছে। সেখানে একদম ক্লিয়ার একটি কথা, যে 14 দলীয় জোটে যারা ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ এবং অন্যান্য যেসব দল ছিল, তাদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তাইলে সেই নির্বাচনটিকে আন্তর্জাতিক মহল একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেবে না। আমেরিকার সেই নোটে এমনও কথা ছিল যে আওয়ামী লীগের সময়ে যেই নির্বাচনে বিএনপি এবং জামাতে ইসলামী সহ আরো অন্যান্য জোট বয়কট করেছে, সেই নির্বাচনটিকে আমরা কাজ চালানোর জন্য মেনে নিয়েছি, কিন্তু আমরা সঠিকভাবে এটাকে সঠিক গণতান্ত্রিক নির্বাচন বলিনি। তারপরেও এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে কোনো নির্বাচনের চাইতেও খারাপ হবে। কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি। তারা বলেছে যে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, যারা চায় তারা অংশগ্রহণ করবে, যারা চায় অংশগ্রহণ করবে না। ডেমোক্রেসিতে কারো অংশগ্রহণ করা এবং না করা দুইটাই হচ্ছে রাজনৈতিক দলের চয়েস। এখন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে, সামরিক ফরমানের মতো ডক্টর ইউনূস ফরমান জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করেছে। সাথে সাথে এই অবৈধ নির্বাচন কমিশনকে দিয়ে একটি পরিপত্র জারি করিয়েছে যে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশন সেটি এবং আওয়ামী লীগের যে মার্কা সেটি এই মুহূর্তে স্থগিত রয়েছে। তাহলে আপনারা বোঝেন, এই অবস্থায় আমেরিকা বলেছে যে যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকতো, জাতীয় পার্টির যদি অংশগ্রহণের সুযোগ থাকতো, সেই দল যদি অংশগ্রহণ না করত, সেই ক্ষেত্রে বলা যেত যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন, আমরা কাজ চালানোর জন্য বাংলাদেশের সাথে থাকব। কিন্তু যেহেতু এই দলগুলোকে সিস্টেমেটিক্যালি অংশগ্রহণ না করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পরিপত্র জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু এটাকে আমরা গণতান্ত্রিক কোনো শক্তি হিসাবে মনে করি না এবং আমরা এই সরকারকে স্বীকৃতি দেব না। এই কথাটি আসার আরো একটি কারণ রয়েছে। সেই কারণটি
অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আর বলতে চাই না। সেই ভিডিওটিতে আমি বিস্তারিত বলেছিলাম। ওই চুক্তিটি হওয়ার পর আমেরিকার কাছে এখন একটা অব্লিগেশন হয়ে গেছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বাম দলীয় যেই সব জোট আওয়ামী লীগের সাথে ছিল এবং জাতীয় পার্টি, এই কটি দল যদি নির্বাচনে না থাকে, সেই ক্ষেত্রে বিএনপি এবং মৌলবাদী শক্তিরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, সেটি একটি মৌলবাদী সরকার হবে, জঙ্গিবাদ আস্তানা বাঁধবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে। এর ফলে ভারত সহ অনেক দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করা হবে এখান থেকে, যেমনটা আফগানিস্তানে তালেবান দিয়ে করেছে, যেমনটা পাকিস্তান তেহরিকে তালেবান, তারপরে জৈশি মোহাম্মদ, লস্করে তৈয়বা, এইরকম জঙ্গি সংগঠনগুলা এই ভারতীয় সীমান্ত, কাশ্মীর এবং পাকিস্তানকে যেভাবে একটি একদম অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে, সেই রকম একটি অবস্থা তৈরি হবে বাংলাদেশে। এবং আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা শক্তি, জাপান এই রকম কোনো নির্বাচনও দেখতে চায় না। এই রকম কোনো অবৈধ গোষ্ঠী, এরকম কোনো জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানও দেখতে চায় না। বিশেষ করে ভারতের সাথে চুক্তিটি হওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এই রকম কোনো নির্বাচনকে, যেহেতু ভারত এটাকে মনে করে ভারতের জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য, বাংলাদেশের জন্য এটা একটা হুমকি, সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে আর সমর্থন দেবে না। এই খবরটি পাওয়ার পর ডক্টর ইউনূস তার কিছু কিছু পারিষদের সাথে কথা বলেছেন, বলে এরকম একটি আভাস দিয়েছেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগকে কিভাবে ম্যানেজ করা হবে, জাতীয় পার্টিকে কিভাবে ম্যানেজ করা হবে। সুতরাং মাস আরো 2টি বাড়াতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে, সেই আইন অনুসারে 3 মাস আগে অর্থাৎ 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল যদি 3 মাস আগে ঘোষণা করা না হয়, তাহলে কনস্টিটিউশনাল যে ল সেটাকে ভায়োলেট করা হবে। যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়, অন্তত 12ই নভেম্বর, আজ থেকে 12 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। যদি এই তফসিলটি ঘোষণা করতে না পারে, তাহলে নির্বাচন কমিশন নিজেই কনস্টিটিউশন ব্রিচের জন্য দায়ী হবে এবং তার বিচার হবে বাংলাদেশে। তাহলে আপনারা বোঝেন নির্বাচন কমিশন কি ফাটাবাসের মধ্যে পড়ছে। তাহলে নির্বাচন কমিশনের হাতে অপশন হলো, যদি 12ই নভেম্বরের পরে কোনো তফসিল ঘোষণা করতে হয়, তাহলে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে। আর সেইভাবে তারা তাদের কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি সেটা পালন করার চেষ্টা করবে। এখন আপনারা জানেন, যখন 5ই আগস্ট ঘটে 2024 সালে, তারপর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন, রেডিওতে, টেলিভিশনে সেটি প্রচার হয়েছে। সেই বক্তৃতায় তিনি বলেছেন, আমরা ডক্টর ইউনূসের যে সরকার বা যে তত্ত্বাবধায়ক যে সরকার আসবে, অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে, সেই সরকারকে 18 মাস সময় দেব। কত মাস? 18 মাস। এই 18 মাস সময়ের মধ্যে জানুয়ারির 15 তারিখ পড়ে, তার মধ্যে যদি কোনো নির্বাচন না হয়, তাহলে সেনাবাহিনীর মধ্যে যে রিপারকেশনটা হচ্ছে আপনারা জানেন, যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার শুরু করেছে। সেনাবাহিনীর ভেতরে নানান গ্রুপ, নানান দল, উপদল অলরেডি কঠিন অবস্থানের মধ্যে রয়েছে, যার কারণে ডক্টর ইউনূস যদি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারে, সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু পাওয়ার টেক ওভার সম্ভাবনা খুব বেশি। তাহলে দেখেন, সমস্যা কিন্তু একদিক থেকে নয়, সমস্যা 3 দিক থেকে। প্রথম সমস্যাটি হলো, ডক্টর ইউনূস ওয়াদা করেছে এই তারেক রহমানের সাথে যে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে, অর্থাৎ 15 দিনের ভিতরে, তো 12 তারিখে যেহেতু রোজা, সেহেতু 12 তারিখটা 15 তারিখে রোজা, সেহেতু 12 থেকে 13 তারিখ 14 তারিখের মধ্যেই নির্বাচন সমাপ্ত করতে হবে। তাই এই নির্বাচনটি করার জন্য তিনি ওয়াদাবদ্ধ।
এখন অলরেডি আপনারা জানেন ডক্টর ইউনূসের সরকারকে এই তার যে পুত্র এনসিপি তারা বলেছে এটা মুনাফেক, মানে ডক্টর ইউনূসের সরকার এবং ডক্টর ইউনূসকে বলেছে তারা কথা দিয়ে কথা রাখে নাই, তারা মুনাফেক। এক, দ্বিতীয়ত বিএনপির নেতারা গতকাল বলেছেন যে জুলাই সনদে আমরা যেটিতে স্বাক্ষর করেছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল, কথা ছিল, সেগুলো সেই মানে ডকুমেন্টসের মধ্যে থাকবে, কিন্তু সেটা না দিয়েই তারা এটাতে ডিক্লারেশন জারি করেছে। সুতরাং ডক্টর ইউনূসকে তারাও বলেছে মুনাফেক এবং তারাও বলেছে মিথ্যাবাদী, প্রতারক। তাহলে দেখেন, আমরা আওয়ামী লীগ আমরা না বললাম, তাদের যারা সরকার মানে তাদেরকে যারা সরকার নিয়োগ করেছে এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপি, এই তিনটার মধ্যে দুইটি দল অলরেডি ডক্টর ইউনূসকে একটি মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছে। তাহলে বোঝেন, এই মুনাফেক ঘোষণার পর ডক্টর ইউনূস কিন্তু খুব প্রেশারের মধ্যে আছে যে আমি তো অলরেডি মুনাফেক হয়ে গেছি, যদি ফেব্রুয়ারি নির্বাচন না করতে পারি তাহলে আরো কঠিন অবস্থা। অন্যদিকে আমেরিকা এবং ব্রিটেন বলে দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার জোট ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকারকে তারা রিকগনিশন দেবে না, অর্থাৎ সরকারকে স্বীকৃতি দেবে না, যেমনটা তালেবান সরকারকে দেওয়া হয় নাই। এমতো অবস্থায় ডক্টর ইউনূসের উভয় সংকট। এখন এই সংকটের সমাধানের জন্য ডক্টর ইউনূসকে শেখ হাসিনার মুখাপেক্ষী হতে হবে, আওয়ামী লীগের মুখাপেক্ষী হতে হবে, জাতীয় পার্টির মুখাপেক্ষী হতে হবে, ভারতের মুখাপেক্ষী হতে হবে, জনতার মুখাপেক্ষী হতে হবে। কারণ আজকের দিনে একটি নির্বাচন করতে গেলে সরকারের যে স্টেবিলিটি দরকার, সরকারের যে ফোর্স দরকার, সরকারের যে ক্যাপাবিলিটি দরকার, সেই ক্যাপাবিলিটি সরকারের নেই। কেননা আওয়ামী লীগ যদি অসহযোগিতা করে, জাতীয় পার্টি যদি অসহযোগিতা করে, আওয়ামী লীগের জোট সঙ্গীরা যদি অসহযোগিতা করে, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সেই নির্বাচনটি কখনো সুষ্ঠুভাবে বাংলাদেশে করা সম্ভব নয়। আর যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয়, মানুষের মধ্যে যদি ক্রেডিবিলিটি যদি তৈরি করতে না পারে, কোনো সরকার এসে বাংলাদেশে 6 মাসও থাকতে পারবে না। সাম্প্রতিক আপনারা দেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 9,000 তরুণ ছাত্র যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান করেছে অ্যাপ্লিকেশন করার জন্য। গতকাল বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, বিবিসি বাংলার নিউজে পোর্টালে গেলে এখনো পাবেন। সেখানে তারা যে নিউজটি করেছে সেখানে বলেছে বাংলাদেশ কার সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। আমাদের সাথে যুদ্ধ করার মতো দুইটি দেশ রয়েছে, একটি মিয়ানমার আর একটি ইন্ডিয়া, ভারত। তাহলে আপনি দেখেন, এই যে মহাভারত, এই মহাভারতের বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করতে হবে? বাংলাদেশ এমন কি দেবে না ভারতকে? ভারত চাইলে, আমি জানি না বাংলাদেশের এমন কি রত্ন আছে, কিন্তু বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ভারত যদি চায় 5 ঘন্টারও কম সময়ে সেটা কিন্তু ভারত দখল করতে পারে। অথচ ভারত কিন্তু কোনো কালেই সেটি চায়নি, এখনো চায় না। কেননা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে কত সুযোগে বাংলাদেশে এসছে, ভারত কিন্তু সেটা চায়নি। তার মানেটা দাঁড়াচ্ছে সজীব ভুঁইয়া বুঝতে পেরেছেন বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনটি ক্রেডিবল হবে না, সেই নির্বাচনের সরকার 6 মাসও টিকতে পারবে না, যার কারণে এবং আন্তর্জাতিক কোনো স্বীকৃতিও আসবে না, যার কারণে তিনি জঙ্গি প্রশিক্ষণ রাষ্ট্রের টাকায় দেওয়ার জন্য এই 9,000 ছাত্রকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছেন। আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি চান, যারা যারা এই প্রশিক্ষণ নেবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ এই প্রশিক্ষিত জঙ্গিদেরকে আফগানিস্তানের মতো কোনো রাষ্ট্রে যুদ্ধ হলে সেখানে পাঠানো হবে। সরি, আপনারা জানেন পাকিস্তানে একটি যুদ্ধ চলছে, তেহরিকে তালেবান। এই তালেবানরা
পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে আরেকটি তালেবান স্টেট তৈরি করার জন্য। আসুন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি এই মৌলবাদী, এই জামাত শিবিরের এজেন্ট এবং এই জঙ্গিদের কথায় আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যুদ্ধে যাওয়ার ট্রেনিং দিতে দেব না। এবং বিবিসির খবরটি দেখলে দেখবেন তির্যকভাবে বলেছেন যে বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিক্যালি কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। সেই জন্য বলছি যে নানান হিসাব কিতাবে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কখন হবে সেটি আমরা দেখব। এক, দ্বিতীয়ত আরেকটি ইস্যু যে একটি গণভোট চাচ্ছে। এই গণভোট বিষয়ে আপনারা যদি দেখেন, আজকে যদি গণভোট দেন তাহলে তো আওয়ামী লীগকে আর মার্কা দেওয়া লাগছে না। আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরা যদি গণভোটে না বলে তাহলে এই জামাত এবং এনসিপির কি হবে, ডক্টর ইউনূসের কি হবে, সেই কথাটি মাথায় রেখে আমরাও কিন্তু গণভোটের দিকে পদার্পণ করব। কারণ এই গণভোট মানেই হচ্ছে একটি না ভোট, আর এই না ভোটটি বিএনপি এবং আওয়ামী লীগের 70% লোক যদি দেয় তো জামাত আর এনসিপি বানের জলে ভেসে যাবে। আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ইনক্লুড করেই যেই কোনো নির্বাচন চিন্তা করতে হবে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সবাই প্রস্তুত হন, ডাক আসবে, আপনারাও নির্বাচন করবেন, আপনারাও নৌকা মার্কা দেখবেন, এবং এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। কেননা এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি হয়েছে এবং উন্নত হয়েছে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ।